আরে ভাই, শ্রাবণী বিয়ে হয়ে যাচ্ছে। ভাই, সবার বিয়ের সানাই বাজে, আমার বিয়ের খবর নাই। আমি খেলবো না। তুমি বললে আজ দুজন বিয়ে করে নিতে পারি। চলো কাজী অফিসে চলে যাই। শাওনি কথা শেষ করতে না করতেই কেউ কথাগুলো বলে উঠল। হঠাৎ করে অচেনা কারোর কণ্ঠস্বর শুনে চমকে ওঠে শাওনি। তারপর নিজে থেকে হাত তিনেক দূরে অভি তার দিকে তাকিয়ে আছে। শাওনির আর বুঝতে বাকি রইল না তার কথাগুলো কে বলেছে। চোখে মুখে বিরক্তির আভা ফুটিয়ে তুলল সে। কাউকে কিছু না বলে খট করে ফোন কেটে দিল শাওনি। তারপর বসা থেকে উঠে অভির দিকে এগিয়ে গেল। কি বললেন? আবার বলুন তো। অভির সামনে দাঁড়িয়ে দাঁত কিরমির করে বলল শাওনি। আমি কি বলেছি তুমি সেটা শুনেছো? কিন্তু তুমি যখন আবার শুনতে চাইলে তাহলে আবার বলতেই পারি। দুষ্টামি ভেজা কণ্ঠে শাওনিকে কথাগুলো বলল অভি। থাক, আপনার আর কিছু বলতে হবে না। আর শুনেন, আপনাকে বিয়ে করবে আমার জুতা। ঠিক আছে, তুমি বিয়ে না করলে কি সমস্যা হবে? কিছু হবে না, কিন্তু তোমার জুতা বিয়ে করলে অন্তত তোমার জুতা তো পাওয়া যাবে। কথাটা বলেই উচ্চ শব্দে হেসে উঠল অভি। আর শাওনি রাগে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো আর পেয়েও গেল। একটা ইটের ভাঙা টুকরো হাতে তুলে নিয়ে অভির দিকে তাকিয়ে অভির ছবি বলে উঠে সেটা নিয়ে অভিকে তাড়া করতে করতে পিছনে ছুটল। আজ থেকে শুরু হয়েছে শ্রাবণের পরীক্ষা। অভি নীল রোদ পরীক্ষা শেষ করে ভার্সিটির ভিতরে থাকা বট গাছের নিচে বসে আছে শ্রাবণের জন্য। শ্রাবণ এখনো ক্লাস থেকে বের হয়নি। এখানে বসে আছিস? চল, আমার শেষ। সবাই নিজের ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ শ্রাবণের গলা শুনে সবাই একসাথে ফোন রেখে সামনে তাকিয়ে শ্রাবণ দাঁড়িয়ে আছে। ভাই, তুই এত কি লিখিস বুঝি না বাপু। ঘড়ি ধরে একদম টাইমিং শেষ হলে লেখা শেষ করে বের হয়ে আসিস। কথা বলতে বলতে চার বন্ধু বের হচ্ছিল, কিন্তু গেটের কাছে এসেই সবাই থেমে গেল। সবার সামনের ব্যক্তিকে দেখে শ্রাবণের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে শুরু করলো। আর শ্রাবণ অবাকতার দৃষ্টি নিয়ে এখনো সামনে তাকিয়ে আছে। ভাই, এখন তোদেরই সময়। শ্রাবণের পিঠে চাপড় মেরে কথাগুলো বলে অভি বাকিদের নিয়ে চলে গেল। এভাবে তাকিয়ে আছেন কেন? মুখে মাছি চলে যাবে। মজার সুরে শ্রাবণকে কথাটা বলল মিথিলা, কিন্তু শ্রাবণের ঘোর লাগা দৃষ্টি নিয়ে এখনো তাকিয়ে আছে মিথিলার দিকে। তোমাকে? কথাটা কর্ণপাত হতেই একরাশ লজ্জে এসে ভর করলো মিথিলার সমস্ত মুখ জুড়ে। ভালোবাসার মানুষের কাছে নিজের জন্য সামান্যতম কথা শুনলেও ভালো লাগে। আজকে আমরা সারাদিন একসাথে ঘোরাঘুরি করব রিকশায় চড়ে। আজকে আকাশ দেখেন কেমন মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা একসাথে বৃষ্টি বিলাস করব। কথাটা বলে মেঘ করা আকাশের দিকে তাকায় মিথিলা। তার সাথে সাথে শ্রাবণও দেখে সত্যি আজকে আকাশে অনেক মেঘ করেছে। যখন তখন বৃষ্টি শুরু হবে। দুজন একসাথে ভিজবো বলে কি আজকে শাড়ি পরে আসলে? কি আমি তো শার্ট পরে আছি। পাঞ্জাবি হলে বেশ সুন্দর হতো। আরে, আমি আপনার জন্য নিয়ে এসেছি। কথাটা বলে হাতে থাকা শপিং ব্যাগ থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে দিল। এই পাঞ্জাবিটা সে কিনে রেখেছিল আগেই শ্রাবণকে দিবে বলে, কিন্তু আজ সেটা এভাবে কাজে লাগবে বুঝতে পারেনি। তুমি দেখছি আগে থেকে সব কিছু ঠিক করে এসেছো। পাঞ্জাবি হাতে নিয়ে কথাটা বলল শ্রাবণ। হ্যাঁ, যখন আকাশকে মন খারাপ করতে দেখলাম তখনই ঠিক করে নেই এইটা। আর আপনার সাথে বৃষ্টিতে ভেজার ইচ্ছে আগে থেকেই। শেষ কথাগুলো মাথা নিচু করে বলল মিথিলা, কিন্তু সেটা লজ্জার কারণে। আচ্ছা, এখানে দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আর মিথিলার উত্তরের অপেক্ষা না করে শ্রাবণ চলে গেল। খোপায় ফুল নেই কেন? মিনিটের মধ্যে শ্রাবণ চলে আসে আর মিথিলা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, যার জন্য সে খোপায় ফুলবিহীন দেখে। এমনি এখন চলুন। খুব ছোট্ট করে কথাটা বলল মিথিলা। কথাটা বলে সে সামনের দিকে এগিয়ে যেতে ইশারা করে শ্রাবণকে। তোমাকে আমি প্রথম দেখেছিলাম এক বৃষ্টির সন্ধ্যায়। সেদিন তুমি কিছু বাচ্চাদের সাথে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত ছিলে, কিন্তু আমি তোমাকে দেখতে ব্যস্ত ছিলাম। কথাগুলো বলতে বলতে কিছুটা সামনে চলে আসে হাঁটতে হাঁটতে। তারপর রিক্সা দেখে সেটাই উঠে বসে তারা। জীবনে কিছু কিছু সময় মানুষ সারা জীবন স্মৃতির পাথায় রেখে দিতে চায়, সেটা সুন্দর হোক বা খারাপ। কিন্তু কিছু কিছু মানুষ খারাপ মুহূর্ত কম, সুন্দর মুহূর্ত মনে রাখে। আর কিছু সংখ্যক মানুষ যারা সুন্দর মুহূর্তে খারাপ স্মৃতি মনে করে হাই হুতাশ করে। ভালো খারাপ দুটো নিয়েই আমাদের জীবন, কিন্তু আমাদের উচিত খারাপ স্মৃতি মুছিয়ে সুন্দর মুহূর্তগুলো জীবনে তুলে ধরা। জীবন তো একটাই, তাহলে শুধু কষ্টের ভেলায় কেন ভেসে যাব?
কিছু সময় সুখের সাগর ভেসে দেখি জীবন কত সুন্দর। মিথিলাও আজকের দিনটা স্মৃতিচারণ করে রাখতে চাই। আজকের দিনটা অন্যরকম করে উপভোগ করতে চাই শ্রাবণের সাথে। তাই তো মেঘলা আকাশ দেখে নিজেকে শ্রাবণের দেওয়া শুভ্র শাড়িতে সাজিয়েছে। টানা টানা চোখে গাঢ় কাজল এঁটে দিয়েছে, সাথে আছে ঠোঁটে হালকা লিপস্টিক। চুলে খোপা করে ফুল বা কাঁচরা জাতীয় কিছু দেয়নি, ইচ্ছে করেই দেয়নি। সে চাই শ্রাবণ যেন তার এই ভুল দেখে, তার চুলে নিচ থেকে ফুল দিয়ে সাজিয়ে দিক। আর হয়েছেও তাই। শ্রাবণ প্রথমেই তার এই ভুল ধরে নিয়েছে। আমার তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা নেই, কিন্তু কি নেই বুঝতে পারছি না। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে বলো তো? রিকশায় পাশাপাশি বসেছিল মিথিলা এবং শ্রাবণ। বৃষ্টির আগে ঠান্ডা বাতাস বয়ে চলেছে। ঠান্ডা বাতাসে হুড়তোলা রিকশা, আমার সাথে প্রিয় মানুষ, খুব সুন্দর একটা মুহূর্ত। মিথিলা ব্যস্ত নগরী দেখতে, আর তার পাশে বসে থাকা পুরুষ তার রমণীকে দেখতে ব্যস্ত। এদিকে মিথিলা আর চোখে শ্রাবণকে দেখে চলেছে। মামা, রিক্সা একটু সাইডে দাঁড় করান তো। শ্রাবণের কথাটা কর্ণপাত হতেই তড়িৎ গতিতে পাশ ফিরে তাকালো। কোথায় আছেন? আর এখানেই কেন থামতে বললেন? তুমি আমার সাথে এসো। মামা, আপনি এখানে একটু পাশের দোকান থেকে চা খেয়ে আসেন, আমাদের একটু দেরি হবে। মিথিলার প্রশ্নের উত্তর না দিয়ে রিকশা চালককে বলে মিথিলার দিকে হাত বাড়িয়ে দেয়। মিথিলা এক পলক শ্রাবণের দিকে তাকায় তো দু পলক রিকশা চালকের দিকে তাকাচ্ছে। রিকশা চালক কথা বলে সেখান থেকে একটু দূরে থাকা দোকানে চলে গেল। এভাবে বসে না থেকে হাতটা বাড়াও। এমনই শ্রাবণের কাছে মিথিলা বেশ লজ্জা পাচ্ছে। তার উপর আবার এভাবে আরও লজ্জা বেড়ে গেল। লজ্জা মিশ্রিতভাবে কাপা কাপা ডান হাত শ্রাবণের দিকে এগিয়ে দেয়। সে ভেবে পাচ্ছে না যে সে তো শ্রাবণের হাত আগেও ধরেছিল, তখন তো এত লজ্জা অনুভব হয়নি। তাহলে আজ কেন এত লজ্জা পাচ্ছে? নাকি আগের অনুভূতি লুকায়িত ছিল বলে এত লজ্জা ছিল না, আর এখন অনুভূতি জানার পর লজ্জা বেড়ে গিয়েছে? খোপা ফুলবিহীন অসুন্দর, আর ফুল আমার ফুলকে ছাড়া অসুন্দর। শ্রাবণ কখন যে মিথিলাকে নিয়ে ফুলাউলির কাছে নিয়ে এসেছে তার খেয়াল নেই। সে তো শ্রাবণের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দেখতে ব্যস্ত। আজ কেমন জানি সব কিছু নতুন নতুন লাগছে তার কাছে। আচ্ছা, প্রিয় মানুষের সাথে থাকলে কি সবার এমন অনুভূতি হয়, নাকি সে একটু বেশি ভাবছে? নিজের এসব ভাবনার মাঝেই যে কখন এখানে চলে এসেছে তা জানা নেই। শ্রাবণ যখন তার খোপায় ফুল পরিয়ে দিচ্ছিল তখন উক্ত কথাই নিজ ভাবনায় ছেদ পড়ে। আচ্ছা, একটু দাঁড়াও। কথাটা বলে শ্রাবণ আবার ফুলাউলির কাছে চলে যায়। দুটো গাজরা আর একটা সাদা গোলাপের তোড়া নিয়ে আসে। শুধু ফুল ভালো লাগছিল না, এখন একদম পারফেক্ট আছে। মিথিলার খোপায় একটা বেশি ফুলের গাজা লাগিয়ে দিতে দিতে কথাটা বলো। শ্রাবণের কাছে মিথিলার মনে খুশির জোয়ার ভাসতে শুরু করে। হাতে থাকা আর একটা গাজরা মিথিলার এক হাতে পেঁচিয়ে দিয়ে গোলাপের তোড়া হাতে ধরিয়ে দেয়। আর মিথিলা সে তো এখনো চোখ বড় বড় করে শ্রাবণকে দেখে চলেছে। এভাবে তাকিয়ে থেকো না, আমারও লজ্জা করে। কথাটা বলে শ্রাবণ লজ্জা পাওয়ার ভান করে হাত দিয়ে মুখ ঢেকে নেয়। প্রথমে মিথিলা শ্রাবণের কথার মানে বুঝতে না পারলেও পরবর্তীতে শ্রাবণের কর্মকাণ্ড দেখে হেসে ওঠে। কিছু সময় শ্রাবণ মিথিলার হাসির দিকে তাকিয়ে থেকে তাকে নিয়ে আবার রিকশার কাছে চলে আসে। রিকশা চলতে শুরু করলে মিথিলার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল দিয়ে চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকে শ্রাবণ। মিথিলা একবার শ্রাবণের দিকে তাকিয়ে আবার হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে সে মুহূর্তে উপভোগ করতে থাকে। বৃষ্টির বিন্দু বিন্দু জল তোমার মুখশ্রীর শুভ্রতার কারণ। তোমার ওই আঙুলের ভাঁজে কোনো এক শরৎ সন্ধ্যায় আমার মনে ঝড় তোলে। শ্রাবণের থেকে একটু দূরে দাঁড়িয়ে মিথিলাকে বৃষ্টি বিলাস করতে দেখছে আর নিজ নিজ মনের কথাগুলো বলে চলেছে। এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে চলুন তো। কথাটা বলে শ্রাবণের হাত ধরে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো হাঁটতে হাঁটতে। আর শ্রাবণও বিনা বাক্যে মিথিলার সাথে চলতে লাগলো। আরে তুমি এটা কি করলে? রাস্তায় কেউ এভাবে কাদা পানি দেয় শরীরে? রাস্তার মাঝখানে পানি জমেছিল, সেখানে মিথিলা লাফ দিলে সেটা শ্রাবণের শরীরে যায়। শ্রাবণ নিজ শরীরে কাদা পানি যায় কিছু না বলো, রাস্তায় এভাবে লাফ দেওয়া একটু কড়া হয়ে যায়, কারণ পিচঢালা রাস্তা, তার উপর আবার বৃষ্টি। এভাবে লাফ দিলে যদি পড়ে যায় আর ব্যথা পায় তখন যার মিথিলাকে একটু ধমক দেয় সে। সরি, আর এমন হবে না। চুপসে যাওয়া মুখে শ্রাবণকে
কথাটা বলল মিথিলা। মিথিলার মন খারাপ হয়ে যায় নিমিষে। শ্রাবণও বুঝতে পারে মিথিলার মন খারাপ হয়ে গেছে, তাই আর কিছু না বলে সেও মিথিলার পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে নিজেও কাদা পানিতে লাফ দিয়ে দেয়। শ্রাবণকে লাফ দিতে দেখে দক্ষিণা বাতাসের মতো মন খারাপ উড়ে গেল, আর শ্রাবণের সাথে সেও যুক্ত হলো। বৃষ্টি দিন খোলা জানালার পাশে বসে রবি ঠাকুরের চোখের বালি বই পড়ছে শাওনি। পাশে গরম ধোয়া ওঠা কফি ছিল, কিন্তু সেটা এখন আর গরম কফি কোল্ড কফি হয়ে আছে। ইদানিং অভিকে নিয়ে বেশ সমস্যায় পড়ে যাচ্ছে সে। কারণে অকারণে অভির সাথে সময় কাটানোর মুহূর্তগুলো মনে পড়ছে। ছেলেটা কারণে অকারণে তাকে বিরক্ত করছে, ঝগড়া করছে, কিন্তু এসবের মাঝেও সুন্দর কিছু মুহূর্ত ছিল। অভির সাথে করা দুষ্টামিগুলো মনে হলে আপন মনে হেসে ওঠে। এই যে ঝগড়াটি রানী, বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি হলে মন্দ হতো না। আমার জন্য খিচুড়ি রান্না করো তো। টুং শব্দ হতেই ফোন হাতে নিয়ে দেখে অভি মেসেজ করেছে। আমার খেয়ে কোনো কাজ নাই, আপনার জন্য খিচুড়ি রান্না করতে যাব, নিজে নিজে করে খান। শাওনির মেসেজের রিপ্লাই দেখে অভির মুখে হাসির রেখা ফুটে ওঠে। আরে আমি তো সব সময় করে খাই, আজকে তোমার রান্না খাবো। আব্বে তুই কোন ক্ষেতের মূলা? হ্যাঁ, তোমার জন্য আমার রান্না করতে হবে? আমি তোমার ক্ষেত্রে মূলা, এবার তুমি রান্না করতে যাও, আমি আসছি। এভাবে আরও কিছু সময় তাদের মেসেজ চলো। জানে অভি মজা করছে, আর অভির স্বভাব মজা করা। তুমি আমার রাতের শহরে বৃষ্টি ভেজা ভালোবাসা। সকাল সকাল ছোট একটা বার্তা দেখে মুখে হাসি ফুটে উঠল মিথিলার। সে ফিরতি বার্তা না পাঠিয়ে কিছু সময় মেসেজের দিকে তাকিয়ে থাকে, বিছানা থেকে নেমে যায়। দোস্ত, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আমি তোর বাড়ি আসছি। শ্রাবণীর মেসেজ দেখে কিছু সময় গালে হাত দিয়ে বসে থাকে মিথিলা। আর এক সপ্তাহ পর শ্রাবণীর বিয়ে। এখন তাকে নিতে আসবে, মানে বিয়ের শপিং করতে যাবে। আচ্ছা, শ্রাবণও কি সাথে যাবে? এমন সব কথা ভাবতে ভাবতে আনমনে শ্রাবণীর ফোনে কল দিয়ে বসে। হ্যাঁ বলো। কথাটা মিথিলার কানে পৌঁছাতেই বুঝতে পারে সে আনমনে শ্রাবণকে ফোন দিয়ে ফেলেছে। কিন্তু এখন কি বলবে? সে তো আনমনে ফোন দিয়ে ফেলেছে। কিছু না, আমি ফোন রাখছি। কথাটা শেষ হওয়া মাত্রই শ্রাবণকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় মিথিলা। আর শ্রাবণ ফোন কানে ধরে বসে আছে। মিথিলা সহ শ্রাবণের পরিবারের সবাই এসেছে বিয়ের শপিং করতে। প্রথমে মিথিলা নিজের পরিবার ও শপিংয়ে যাবে সেটা জানার পর একটু অবাক হয়ে যায়, কিন্তু পরে মিসেস তনয় শেখ অহনার কথা বলে সামলে নেয় বিষয়টা। মিথিলাও মায়ের কথা সত্য মনে করে নেয়, কারণ রাত কিছুদিন আগে ফোন করে বলেছে অহনাকে বেশি দিন এ বাড়ি রাখবে না, তাদের বাড়িতে নিয়ে যাবে। বর্তমানে সে অফিসের কাছে বিটের বাইরে আছে, সেখান থেকে আসলেই অহনাকে নিয়ে যাবে। অন্যদিকে শ্রাবণের পরীক্ষা শেষ হয়েছে গতকালকে, আর আজকেই তাকে ছুটতে হচ্ছে বোনের বিয়ে শপিং করতে। আম্মু, তোমাদের হলো? আমি কিন্তু আর 5 মিনিট অপেক্ষা করব। যদি না আসো তাহলে আমি আর কিন্তু যাব না। দেখো কেমন অসভ্য, নিজের বিয়ের শপিংয়ের জন্য পাগল হয়ে গেছে। এই নাকি আমার বোন? শ্রাবণীর এমন চিল্লাচিল্লি শুনে ফোন চাপতে চাপতে বিড়বিড় করে কথাটা বলল শ্রাবণ। এমন শাড়ির মতো চিল্লাস কেন? আর শপিং তোর বিয়ের জন্য যাচ্ছি, এখন তুই না গেলে আমাদের কি? সিঁড়ি দিয়ে নামতে নামতে শ্রাবণীর উদ্দেশ্যে বলল চয়নিকা চৌধুরী। অন্যদিকে শ্রাবণী একবার শ্রাবণের দিকে তাকিয়ে কিছু না বলে মুখ ফুলিয়ে বসে রইল। এখন তুই ঢং না করে চুপচাপ চল, সবাই অপেক্ষা করছে। শ্রাবণীকে কথাটা বলে শ্রাবণ গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় আগে। তোর জন্য যদি এটা সারপ্রাইজ না থাকতো তাহলে আমার থেকে তুই নিজেই পাগল হতি শপিং করতে যাওয়ার জন্য। কথাটা বলে শ্রাবণী এবং চয়নিকা চৌধুরী চলে গেলেন। তুমি আমার সাথে কথা বলো না কেন সাইনি? অভির মুখে এই প্রথম নিজের নাম শুনে চমকে ওঠে সায়নী। এই প্রথম অভির মুখে নিজের নাম শুনে কেমন জানি বিচ্ছিরি লাগছে। অভির মুখে ঝগড়াটা রানী নামই বেশি ভালো লাগে। কবে যে এই বিরক্তিকর নাম এত ভালো লেগে গেল জানেনি, কিন্তু অভির মুখে নিজের আসল নাম একটুও ভালো লাগছে না। ও হ্যালো, এমন চুপ করে আছো কেন? আমি একটা প্রশ্ন করেছি। হ্যাঁ, কি হয়েছে তোমার? এমন অন্যমনস্ক হয়ে আছো কেন? একটু আগে আপনি আমাকে কি বলেন? অভির প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিজেই প্রশ্ন করলো অভিকে। কি বলেছি? আমাকে কি বলে রেখেছেন? কি বলে ডেকেছি? ও হ্যাঁ, সাইনি বলেছি।
তুমি আমাকে এই প্রশ্ন করেছো আর আমি বুঝতে পারলাম নি। অভির কথা শুনে আবারও চুপচাপ হয়ে গেল শাওনি। সে বলতে পারছে না আমার এই নাম বিচ্ছিরি লাগছে, আপনি আমাকে এই নামে ডাকবেন না। কোথাও একটা বাধা আছে যার জন্য সে বলতে পারছে না। আরে তুমি আবার কোথায় হারিয়ে গেলে? আচ্ছা তুমি আমার সাথে চলো তো। কথাটা বলে অভি শাওনির হাত ধরে টেনে নিয়ে বাইকে উঠে বসলো। অন্যদিকে শাওনি অভির কাজকর্মে শুধু অবাক হচ্ছে, কিছুই যেন তার কণ্ঠ দিয়ে বের হচ্ছে না, গলায় আটকে আছে। সকালে ওই রকম ঘাবড়ে গিয়েছিলে কেন? মিথিলার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথাটাও বলল শ্রাবণ। তাদের ছেড়ে সবার সামনে এগিয়ে গিয়েছে, তারাই পিছনে হেঁটে আসছে। মূলত তারা একটু আগে শপিং মলের সামনে এসে পৌঁছেছে। এখন মলের প্রবেশের সময় তাদের কথোপকথন চলছে। না তেমন কিছু না, এমনি। এমনি নাকি অন্য কিছু? কথাটা বলে মিথিলাকে চোখ টিপ দিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। অসভ্য লোক একটা। বিড়বিড় করে কথাটা বলে শ্রাবণকে পেছনে ফেলে দ্রুত কদমের সামনে এগিয়ে গেল। এই আপুই, এই পিঙ্ক কালারের লেহেঙ্গায় তোমাকে অনেক সুন্দর লাগবে, এইটা বেস্ট। মিথিলার সামনে একটা গোলাপি রঙের লেহেঙ্গা তুলে ধরে কথাটা বলল অহনা। কিন্তু মিথিলার নিজের থেকে একটু দূরে আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে তাকালে দেখতে পাই শ্রাবণ ফোন গুতাতে ব্যস্ত, মাথা তুলে দেখছে না। না, আমার এইটা পছন্দ হচ্ছে না। আপনি যত কালেকশন আছে সব কিছু দেখুন। মিথিলা দোকানের উদ্দেশ্যে কথাটা বলল। এই পর্যন্ত তাকে অনেকগুলো লেহেঙ্গা দেখানো হয়েছে, কিন্তু প্রতিবারই একই কথা বলে চলেছে। আপা, লাস্ট এই কয়টা কালার আছে আপনি দেখতে পারেন। কথাটা বলে ৬-৭টা লেহেঙ্গা বের করে দিল মিথিলার সামনে। দোকানের কথা শুনে মিথিলা একবার শ্রাবণের দিকে তাকালে দেখতে পায় সেও তাকিয়ে আছে। সেই কখন থেকে এখানে বসে আছে, অথচ সামান্য কিছু জামা পছন্দ করতে পারছে না। দাদা, আপনি হলুদ, কালো আর সাদা রঙের লেহেঙ্গা 3টা প্যাকিং করে দিন। কথাটা বলতে বলতে শ্রাবণ সেই জায়গা থেকে সামনে এগিয়ে আসে, আর মিথিলাও শ্রাবণের কথা মতো এই 3টে নিতেই সম্মতি দেয়। এদিকে শ্রাবণী আর অহনা মিটমিট করে হাসতে লাগলো। এত সময় নিয়ে মিথিলাকে কিছু বলেও লাভ হচ্ছিল না, আর শ্রাবণের এক কথাই কাজ হয়ে গেল। একে একে সব কিছু কেনা হয়ে গেল। মিথিলার সাথে ম্যাচিং করে শ্রাবণও নিজের সমস্ত কিছু নিয়েছে। মেয়েদের শপিং করতে এত সময় লাগে, সেই কখন থেকে এক ড্রেস নিয়ে বসে থাকে। আরে ভাই, আমাদের দেখো মাত্র 2 মিনিটের মধ্যে আমাদের শপিং শেষ, আর মেয়েদের পছন্দ হয় না। হাতে শপিং ব্যাগগুলো নিয়ে হাঁটতে হাঁটতে কথাগুলো বলল শ্রাবণ। বেচারা গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মেয়েদের শপিংয়ের আপনি কি বুঝবেন? আমাদের একটা ড্রেস পছন্দ করতে কত কি করতে হয় সেই ধারণা কি আপনার আছে? আর নিজের জন্য তো শুধু পাঞ্জাবি পায়জামা, শার্ট প্যান্ট আর না হয় একটা টি শার্ট কিনে নেন, আর আপনাদের শপিং শেষ। আর আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে গহনা, চুড়ি, জুতা, হিজাব আরও কত কি কিনতে হয়, আপনি জানেন সেই কথা? শ্রাবণ ভাইয়া, ভবিষ্যতে কিন্তু এই মেয়েদেরকেই বিয়ে করতে হবে, তাই আগে থেকেই অভ্যাস করে নেন। মিথিলার কথা শেষ করার সাথে সাথে পরের কথাগুলো বলল অহনা। বেচারি শ্রাবণের মনে হচ্ছে কথাটা বলে বিপদে পড়ে গেছে, তাই কিছু না বলে চুপচাপ মলের রেস্টুরেন্টের দিকে চলে গেল খেতে। বাকি যা কেনাকাটা আছে পরে সব করা হবে। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? একটা শপিং কমপ্লেক্সের সামনে এসে বাইক থামালেই অভিকে প্রশ্ন করলো সায়নী। এটাই কি দেখতে পাচ্ছ না? আমি কি অন্ধ নাকি তাই দেখতে পারবো না? এটা শপিং কমপ্লেক্স। দেখতেই যখন পাচ্ছ তখন আমার সাথে চলো। কথাটা বলে অভি হনহন করে হেঁটে ভিতরে চলে গেল। আচ্ছা ছবি ছবি, আমরা এখানে কেন আসলাম? আমার গার্লফ্রেন্ডের জন্য শাড়ি, চুড়ি, গয়না নিতে, আর তুমি আমাকে হেল্প করবে বলে নিয়ে এসেছি। আমি পারবো না আপনার গার্লফ্রেন্ডের জন্য এসব পছন্দ করতে, আপনি নিজেই পছন্দ করে নিন, আমি চললাম। কথাটা বলে শাওনি চলে আসতে নিলে অভি শাওনির হাত ধরে থামিয়ে দেয়, আর সামনের দোকান থেকে তার আগে থেকে পছন্দ করা রাখা শাড়ি নিয়ে শাওনিকে টয়লেট রুমে পাঠিয়ে দেয়। এদিকে শাওনি কেন জানি কান্না পাচ্ছে, বুকের মাঝে কিছু হারিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। দেখতে দেখতে শ্রাবণীর বিয়ের দিন চলে এলো।
আজকে গায়ে হলুদ আর কালকে বিয়ে। শ্রাবণের বাবা আর মিথিলার বাবা আগে থেকে কমিউনিটি সেন্টার বুকিং করে রেখেছিল। যেহেতু মিথিলা আর শ্রাবণের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করে রাখা হয়েছে, তাই আলাদা করে সেন্টার বুকিং করেনি। এতে আবার সন্দেহ হতে পারে তাই। আমি আর তুমি ওদের সাথে বিয়েটা করে নেই ঝগড়াটে রানী। সকাল সকাল শ্রাবণীদের বাড়ির বাগানে গায়ে হলুদের জন্য স্টেজ সাজানো শুরু করেছে। মূলত বিয়ের জন্য কমিউনিটি সেন্টার বুকিং করে হলুদ সন্ধ্যা নিজ বাড়িতে করার পরিকল্পনা করেছে শ্রাবণীর বাবা। সারা বাড়ির জোরে মানুষ দিয়ে ভরা। শ্রাবণীদের সব আত্মীয় স্বজন এসেছে। বাইরে স্টেজের অপোজিট সাইডে রান্নার কাজ চলছে, সেদিকে তদারকি করছে শ্রাবণীর বাবা। অপরদিকে স্টেজের কাজ ঠিকমতো করছে কিনা সেটা দেখছে শ্রাবণ। এদিক ওদিক ছোটাছুটি করে বেচারার বেহাল অবস্থা। যদিও সবাই কাজ করতে নিষেধ করেছিল, কিন্তু নিজের ছোট বোনের বিয়ে বলে কথা, সেখানে নিজে কিছু দায়িত্ব থাকে। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সোফায় বসতে বসতে অভিকে বলল শ্রাবণ। বাগান থেকে সব কিছু দেখে ড্রয়িং রুমে চলে আসি। আব্বে, আমি তোর বাড়ির অতিথি নাকি তুই এই বাড়ির অতিথি? ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোনে গেমস খেলছিল অভি। হঠাৎ করে শ্রাবণের কথা শুনে ফোনের মাঝেই দৃষ্টি রেখে শ্রাবণকে প্রশ্ন করলো সে। আমি তোর কে হই? হ্যাঁ। শ্রাবণের কথায় ভ্যাপাচাকা খেয়ে যায় অভি। এবার কেমন প্রশ্ন, সে তো বন্ধু কম ভাই বেশি। বাকি সব বন্ধুদের থেকে তার সাথে সম্পর্কটা বেশ গভীর। তুই আমাকে জানিস না? মুখে গম্ভীর ভাব করে বলল অভি। অপরদিকে অভির প্রশ্ন শুনে দুদিকে মাথা নাড়িয়ে না বলে অভির মুখ আগের থেকেও আরো গম্ভীর সাথে ছোট হয়ে যায়। জানিস না যখন আর জানতেও হবে না, শুধু একটা কথা মনে রাখলেই হবে, তুই আমার বন্ধু কম ভাই বেশি, তোর জন্য নিজের জানও হাজির। কথাটা বলেই অভি উঠে যেতে নিলে শ্রাবণ অভির হাত ধরে আটকে দিয়ে আবার আগের অবস্থানে বসিয়ে দেয়। আমি জানি তোর জীবনে আমার গুরুত্ব কতটা, ঠিক তেমনি তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আর নতুন করে বলার কিছু নেই। আম্মু আব্বু সবসময় তোর আর আমার মাঝে কখনো আলাদা করে দেখেনি। আমার জন্য কিছু কেনা হলে তোর জন্য সমানভাবে নেওয়া হতো। আমাদের সব কিছু তারা একসাথে চয়েস করে দেয়, তোকে নিজের ছেলের মতো আদর করে। আমি যেমন এ বাড়ির ছেলে, তুইও সমানভাবে এই বাড়ির ছেলে। এখন তুই বল, তুই এ বাড়ির অতিথি নাকি এই বাড়ির আরেকটা ছেলে, কোনটা? হয়েছে আর জ্ঞান দিতে হবে না। এক গ্লাস পানির জন্য কতটা জ্ঞান দিয়েছে। কামচোর কেন যে কাজের কথা আর জ্ঞান দিতে চান ভাইয়া? অভি শ্রাবণকে কথাগুলো বলে পানির জন্য কিচেনের দিকে যাচ্ছিল, কিন্তু তার আগে শ্রাবণী পানির গ্লাস নিয়ে আস্তে আস্তে শ্রাবণের উদ্দেশ্যে কথাটা বলল। এই তুমি আমায় কামচো বললে কেন? তুমি জানো আমি কত কাজ করি? শ্রাবণের দিকে তেড়ে এসে কথাটা বলল অভি। আপনি একটা কামচোর। শ্রাবণ, নীল, রোদ ভাইয়া সবাই কাজ করে হাঁপিয়ে যাচ্ছে আর আপনি বসে বসে গেমস খেলছেন, তা হলো না? আপনি কামচোর। এক কথা দু কথাই তাদের মাঝে আবার শুরু হয়ে গেল তাদের ঝগড়া। আর ড্রয়িং রুমে বসে থাকা সকলে তাদের ঝগড়া দেখে বিরক্ত হয়ে যায়। আবার কেউ কেউ তো তাদের ঝগড়া উপভোগ করছে বসে বসে। মিথিলা এবং অহনা শ্রাবণীর গায়ে হলুদের আগের দিনই চলে আসলে বলে ভুল হবে, আসতে বাধ্য করা হয়েছে, তাও সেটা বিয়ের কোণে করেছে। মিথিলার মা মিসেস তনয় শেখ সব দিক ভেবে রাজি হয়ে যায়, কিন্তু সাথে অহনাকে পাঠিয়ে দেয়। অহনাও সারপ্রাইজের বিষয় নিয়ে অবগত আগে থেকেই, তাই আর মায়ের কথাই অমত পোষণ না করে চলে আসে। আজকে সকালে তাও শ্রাবণীদের বাড়ি চলে আসে। উফ, আমার এই দুলগুলো জ্বালিয়ে শেষ করলো, কিছুতেই পড়তে পারছি না। আর এই সায়নী, অহনা, এদের কারোর কোনো খবর নেই। সারা দিন দেখো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর এখন দরকারের সময় কারোর খবর নেই। কানে একটা দুল পরে অন্য কানে দুল পড়তে পড়তেই বের হতেই বিপত্তি বেজে গেল। কানে দুলের একটা পিন হাত ফসকে কোথাও পড়ে গিয়েছে, সে খেয়াল নেই। যখন লাগাতে যাবে তখন দেখে সেটা নেই। সে এই কানের দুলগুলো লেহেঙ্গার সাথে মিলিয়ে নিয়ে এসেছে পরবে বলে, কিন্তু এখন তো ঝামেলা হয়ে গেল। তবু নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। বিড়বিড় করে সবাইকে বকতে বকতে রুম থেকে বের হতে যাচ্ছিল মিথিলা, কিন্তু হঠাৎ করে হাত ধরে কেউ হ্যাঁচকা টান দিতেই কারোর বুকের ওপর গিয়ে পড়ে। হঠাৎ এমন হয় ভয় পেয়ে যায় মিথিলা, কিন্তু নাকের সেই চিরচেনা পারফিউমের গন্ধ বাজতেই ভয় কমে গেলেও লজ্জা জড়তা তাকে ঘিরে রেখেছে।
আজকে সারাদিন সে শ্রাবণের মুখও হয়নি, কিন্তু এই সন্ধ্যায় তার সাথে এভাবে দেখা হবে বুঝতে পারেনি। সারাদিন কোথায় ছিলেন ম্যাম? একটাবারের জন্যেও চোখের দেখাও দেখতে পারলাম না। শ্রাবণের প্রশ্ন মিথিলা চুপচাপ শুনে গেল। সে কি করে বলবে? দুপুরে যখন মা বাবার কাছে যাচ্ছিল খাবার খেতে যাওয়ার জন্য, তখন বাবা মায়ের কিছু কথা কানে আসে, আর তারপর থেকে শ্রাবণের মুখ্য হচ্ছে না। কি হলো, চুপ করে আছেন কেন? শুধু ফ্রেন্ডের সাথে থাকলে হবে? এই প্রেমিক পুরুষের দিকে একটু লক্ষ্য করবেন। বিজি ছিলাম, তাই আপনার সাথে দেখা করা হয়ে ওঠেনি। আর ছাড়ুন, কেউ চলে আসবে, আর এভাবে আমাদের দেখলে অনেক কথা রটারটি হবে। খুব মিহি কণ্ঠে শ্রাবণকে বলল মিথিলা, কিন্তু শ্রাবণ সেই কথা কানে তুলল না। সে তো মিথিলাকে দেখতে ব্যস্ত। আজকের জন্য তোমার একটা শাস্তির প্রয়োজন। কি পানিশমেন্ট দেওয়া যায় বলো তো? শ্রাবণের কথা শুনে নিচ থেকে মাথা তুলে তার দিকে দৃষ্টিপাত করে। মিথিলা মাথা উঁচু করতেই মিথিলার মুখশ্রী দেখা মিলল। হলুদ লেহেঙ্গা, কাছে ফুলের সাজ, হালকা মেকআপ, চোখ ভর্তি কাজল, আর ঠোঁটে গাঢ় লিপস্টিক। লম্বা চুলগুলো এক সাইডে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, আর তার মাঝে একটা গাজরা দেয়া। এতে যেন শ্রাবণের চোখ লেগে আসছিল। কিসের পানিশমেন্ট দেবেন? হ্যাঁ, আমি তো বললাম বিজি ছিলাম। আমতা আমতা করে কথাগুলো বলল মিথিলা। পানিশমেন্ট, খুব সুন্দর পানিশমেন্ট। কথাটা বলে মিথিলার হাত থেকে কানের দুল নিজের হাতে নিয়ে নেয় এবং মিথিলার চুলগুলো দিয়ে ভালো করে কানের পাশ ঢেকে দেয়, যাতে করে মিথিলার কানের খালি অংশ দেখা যাচ্ছে না। এবার যেতে পারো। চুলগুলো ঠিক করে দেওয়া শেষ হলে টুপ করে মিথিলার গালে চুমু খেয়ে মিথিলা থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায়। অপরদিকে মিথিলার চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। একে তো মা বাবার সেই কথা নিয়ে লজ্জার শেষ নেই, তার উপর শ্রাবণের এমন কাজে লজ্জায় এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শ্রাবণের সামনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে লেহেঙ্গার দুপাশে হাত দিয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। পাগলি একটা। কথাটা বলে শ্রাবণও সেখান থেকে চলে যায় নিচে স্টেজের দিকে। সবাই যখন শ্রাবণীকে হলুদ ছোঁয়াতে যাবে, তার আগে শ্রাবণী মিথিলাকে নিজের পাশে বসিয়ে দেয়। মিথিলা একবার নিজের মা বাবার দিকে তাকালে তারাও হাসি উপহার দিতেই মিথিলা বসে যায়। আর শ্রাবণী সবার উদ্দেশ্যে নিজেদের সাথে সাথে মিথিলাকেও হলুদ ছোঁয়াতে বলে। সবাই এক এক করে মিথিলা আর শ্রাবণীকে হলুদ ছুঁয়ে দিয়ে যেতে লাগলো। আর শ্রাবণ দূর থেকে নিজের বোন এবং পেয়সীর দিকে তাকিয়ে আছে। তার সেই ছোট্ট বোন আজ কত বড় হয়ে গিয়েছে। আজ তার গায়ে হলুদ, আর কালকে সে অন্যের ঘরে আলোকিত করতে চলে যাবে। এই যে ঝগড়াটা রানী, চলো না আমরা দুজনেই বিয়েটা করে নেই। সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদেরও উচিত এবার বিয়ে আসরে বসা যাওয়া। হলুদের কার্যক্রম শেষ হতেই বাগানের অপর পাশে খাওয়ার ব্যবস্থা করেছে। সেখানে বসেই খাচ্ছিল শ্রাবণী, আর তার পাশের চেয়ারে খালি ছিল। সেখানে অভি এসে বসে পড়ে উক্ত কথাগুলো বলে। আর একবার এসব কথা বললে বুড়িগঙ্গে চুবিয়ে মারবো, বলে দিলাম। অভি পেটে কুনুই দিয়ে গুঁতো মেরে কথাটা বলল শ্রাবণী। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো জানি তুমি আমাকে কত পছন্দ করো। আরে আমিও তো তাই। তাহলে আর কি সমস্যা আছে? চলো আমরা বিয়েটা করে নেই। আপনাকে বিয়ে করবে আমার জুতা। কথাটা বলে অভির পায়ে পাড়া দিয়ে সেখান থেকে চলে যায় শ্রাবণী। আর অভি নিচে বসে নিজের পা দেখতে দেখতে শ্রাবণীকে বুকে চলে। হলুদের অনুষ্ঠান শেষ হতেই মিথিলা বাগান থেকে বাসার ভিতরে চলে আসে। গরমের সাথে ভারী লেহেঙ্গা আর সহ্য হচ্ছে না। ড্রয়িং রুমে পা রাখতেই হাতে গোনা কয়েকজন মানুষ নজরে পড়তে সবাইকে এক পলক দেখে নেয়। বাকি যত লোকজন আছে সবাই বাগানে রয়ে গিয়েছে, তাই ভেতরে লোকজন কম। সবাইকে এক পলক দেখে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে চলে যায় সে। আরে মিসেস শ্রাবণ চৌধুরী, এ আপনি কি করতে যাচ্ছিলেন? কথাটা বলেই শ্রাবণ অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। আর মিথিলা থতমত খেয়ে সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। যখন নিজের অবস্থান বুঝতে পারলো, তৎক্ষণাৎ সেও অন্যদিকে ফিরে নিজেকে গুছিয়ে নিল। আসলে ভারী লেহেঙ্গা, সারা গায়ে হলুদ দিয়ে মাখামাখি, সাথে গরম ফ্রি, যার জন্য মিথিলা রুমের কাছাকাছি এসে লেহেঙ্গার দুপাট্টা খুলতে খুলতে রুমে প্রবেশ করে। কিন্তু রুমে যে শ্রাবণ ছিল বা মিথিলা যে এভাবে রুমে আসবে তা কেউ বুঝতে পারেনি। আপনি এখানে কি করছেন, তাও আবার আমার রুমে? অন্যদিকে ফিরেই শ্রাবণকে প্রশ্ন করলো মিথিলা। মিথিলার কথা শুনে শ্রাবণ মিথিলার দিকে ফিরে দাঁড়ায়। শ্রাবণ মিথিলার প্রশ্নের উত্তর না দিয়ে মিথিলাকে নিজের দিকে ফিরিয়ে হাতে আলতো স্পর্শ করে মিথিলাকে নিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। এই যে এই মায়াবতী দেখতে পাচ্ছ, আমার একান্ত ব্যক্তিগত সে।
আজকে তার হলুদ সন্ধ্যা। আমি বিহীন সবাই আমার ব্যক্তিগত মায়াবতীকে হলুদ ছুঁয়েছে। যেখানে আমি বর, সেখানে সেই আমি আমার কনেকে হলুদ দিতে পারলাম না, এটা কি ভালো দেখায় বলো? আর কালকে আমি যাকে নিজের করে পেতে চলেছি তাকে আমি একটু হলুদ দিব না, এটা কি করে হয়? কথাগুলো বলতে বলতে শ্রাবণের হাতে থাকা হলুদ মিথিলার গাল গলা হাতে ছুঁয়ে দেয়। মিথিলা শ্রাবণের শীতল স্পর্শে কেঁপে উঠছে, সাথে লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। আমি তো এখনো কিচ্ছু করিনি, আর তুমি এখনই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছো। ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে কথাগুলো বলল শ্রাবণ। এদিকে মিথিলার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, সাথে লজ্জা আরো কয়েক গুণ বেড়ে গেল। অসভ্য লোক একটা। শ্রাবণ চলে যেতেই বিড়বিড় করে বলল মিথিলা। নতুন দিন, নতুন সকাল, নতুন করে কিছু পাওয়ার বাসনা। নতুন ভোরের আলো ফুটতে সকাল সকাল সব বাচ্চারা মিলে আনন্দে মেতে উঠেছে। বিয়ে বাড়িতে হইচই না হলে সেটা বিয়ে বাড়ি বলে মনে হয় না, কিন্তু এই হইচই করছে সায়নী। ভোররাতে সবাইকে ঘুম থেকে টেনে তুলে বাগানে নিয়ে আসে, কোনোভাবে কাদা পানির ব্যবস্থা করে সবাইকে সেই কাদা পানি সবার দিকে ছুঁড়ে দেয়। সবার মুখে এভাবে কাদা পানি ছুঁড়ে দেওয়ায় কিছু সময়ের মাঝেই সবার ঘুম ঘুম ভাব কেটে যায়, আর তারপর থেকে শুরু হয় তাদের হইচই। তুই পারিসও বটে, এভাবে কেউ কারো ঘুম উবে দেয়? তোরে না দেখলে সত্যি অনেক কিছু মিস করে যেতাম। সায়নীর পাশে ক্লান্ত শরীর নিয়ে বসতে বসতে বলল তিথি। তিথির কথা শুনে সায়নী হেসে ওঠে। তোর বিয়েতে এর থেকেও বেশি ফাটিয়ে দিব, দেখে নিস। রোদ ভাইয়াকে কাদা দিয়ে গোসল করিয়ে দিব। অনেক হয়েছে হইচই করা, এবার সবাই গিয়ে গোসল করে তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে তো। সায়নীর কথা শেষ হতেই শ্রাবণের মা মিসেস চয়নিকা চৌধুরী এসে সবাইকে তাড়া দিতে লাগলো। সবাইও তার কথায় সায় দিয়ে যে যার মতো চলে গেল। দুপুরের পরপর সবাই রেডি হয়ে বের হয়ে গেল কমিউনিটি সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। মিথিলার শ্রাবণীকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে পার্লারে, তাদের নিয়ে একেবারে কমিউনিটি সেন্টারে যেতে বলা হয়েছে। এ দেখি ফোনে এত কি দেখিস? কথাটা বলেই শ্রাবণের হাত থেকে ফোন নিয়ে নিল অভি। ও ভাইয়ের রমণী, তোর আজকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চলেছিস। এখন আর দেখতে হবে না, আর একটু পর সামনাসামনি দেখতে পাবি। এখন একটু আমাদের সময় দে, বিয়ের পর তো সে আমাদের কথা ভুলেই যাবে। শ্রাবণীকে মিথিলার বউ সাজের ছবি দিয়েছে শ্রাবণী, যেটা শ্রাবণী মিথিলার অজান্তেই করেছে। আর সেই ছবি বসে বসে দেখছিল শ্রাবণ, কিন্তু তার প্রিয় বন্ধু সমাজের সেটা সহ্য হলো না, তাই তো উঠে পড়ে লেগেছে জ্বালিয়ে মারতে। তোরা সায়নীর বিয়ে কি করে হয় আমিও দেখবো বেটা। কথাটা বলে অভির থেকে নিজের ফোন নিয়ে একবার মিথিলার ছবি দেখে ফোন সাইডে রেখে দিল শ্রাবণ। তোর এত নজর কেন ভাই? আর ঝগড়াটা রানী কি বলেছে জানিস? বলেছে আপনাকে বিয়ে করবে আমার জুতা। কথাটা বলে গাল ফুলিয়ে বসে রইল অভি। অপরদিকে গাড়িতে থাকা বন্ধু সমাজ হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। ভাই তুই তো গিয়েছিস একদম। কথাটা বলে রোদ নীল হাসতে শুরু করলো, আর শ্রাবণ বাহিরের দিকে তাকিয়ে আনমনেই কিছু একটা ভেবে হাসতে লাগলো। দুপুর 3:30টার দিকে সেন্টারের সামনে এসে উপস্থিত হয় শ্রাবণী এবং মিথিলা। মিথিলা এবং শ্রাবণীকে গাড়ি থেকে নামার সময় শ্রাবণ এবং আদিল দুজনে হাত ধরে নামিয়ে নিয়ে আসে। এটা দেখে তাদের বন্ধু সমাজরা ও আহ বলে চেঁচিয়ে ওঠে। শ্রাবণ এবং আদিল দুজন মিলে মিথিলা আর শ্রাবণীকে তাদের বসার জায়গায় নিয়ে গিয়ে কিছু ছবি তুলে নেয়। ছবি তোলা শেষ হয়ে গেলে তাদের শ্রাবণ এবং আদিলের থেকে কিছুটা সামনে বসিয়ে দেয়, আর তাদের মাঝে একটা পাতলা কাপড়ের আবরণ দিয়ে দেওয়া হয়। এই ঝগড়াটা নি চলো না গো, আমরাও বিয়েটা করে নিই। শ্রাবণ আর মিথিলা আদিল আর শ্রাবণী কবুল বলার সময় অভি সায়নীর কানে কানে কথাটা বলো। কথাটা বলার ফাঁকে অভি সায়নীর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে কথাটা বলো। তুমি হাসলে আবার লজ্জাও পেলে। ঝগড়াটা রানী আমি কি ভুল দেখছি নাকি সত্যি? অভির মুখে বিয়ের কথা শুনে এই প্রথম সায়নী লজ্জা পেয়েছে। হ্যাঁ, স্বীকার করতে বাধা নেই যে সে অভিকে ভালোবাসে না, বরং এই ছেলের সাথে প্রতিদিন একটু একটু করে ঝগড়া করতে করতে কবে ভালোবেসে ফেলেছে তা জানা নেই। এতদিন বিষয়টা না নিয়ে ভাবলেও অভির মুখে বিয়ের কথা শোনার পর থেকে কেমন অদ্ভুত অনুভূতি তাড়া করছিল। হয়তো এখান থেকে শুরু হবে তাদের নতুন পথ চলা, তাদের ভালোবাসার গল্প লেখা। বিয়ে পড়ানো শেষ হওয়ার কিছুক্ষণ পর শ্রাবণীকে বিদায় দেওয়া হয়,
আর তার কিছুক্ষণ পর মিথিলাকে বিদায় দেওয়া হয়। বিদায়ের সময় সব থেকে আশ্চর্য বিষয় হলো কেউ কান্না করেনি। মনে হয় দুজন প্ল্যানিং করে রেখেছে তারা কান্না করবে না। মিথিলাকে শ্রাবণদের বাড়ি নিয়ে আসা হলে আচার মেনে শ্রাবণের রুমের ফুলের বিছানায় বসিয়ে দিয়ে আসে কিছু মেয়েগুলো চলে যেতে মিথিলা শ্রাবণের রুম দেখে নিল। সম্পূর্ণ রুমে বেলি, কাঠগোলাপ আর কৃষ্ণচূড়া দিয়ে সাজিয়েছে, আর 5টা বাসর ঘরের থেকে আলাদা করে সাজিয়েছে। মিথিলার খুব ভালো লেগেছে এইটা দেখে। রুম দেখার মাঝেই শ্রাবণ রুমে প্রবেশ করলে মিথিলা একবার শ্রাবণকে দেখে লজ্জায় মাথা নিচু করে নেয়। শ্রাবণ মিথিলার কাছে এসে কিছু না বলে মিথিলাকে শূন্যে তুলে নেয়। আচমকা এমন হয় শ্রাবণের গলা জড়িয়ে নেয়। আরে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। শ্রাবণের কথার প্রেক্ষিতে আর কিছু না বলে শ্রাবণের বুকে চুপ করে মুখ লুকিয়ে রইল। দেখো আকাশ আজও মেঘলা। শ্রাবণের কথা শুনে আকাশের দিকে দেখে, সত্যি মেঘ করেছে আজও। আর শ্রাবণ তাকে নিয়ে বেলকুনিতে চলে এসেছে। তোমায় দেখেছিলাম কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়, আকাশ পানে তাকিয়ে হাত দুটো মেলে মেতেছিলে বৃষ্টির জলধারায়। সেদিন তুমি ভিজেছিলে এই শহরে বৃষ্টির মাঝে, আর সেই দিন আমার মনে শুরু হয়েছিল তোমার নামের শহরে জুড়ে ভালোবাসার বৃষ্টি। মিথিলা শ্রাবণের দিকে পিঠ দিয়ে বসে বসে শ্রাবণের কথাগুলো মন দিয়ে শুনে যাচ্ছে। মনে হচ্ছে এই মানুষকে সে অসম্ভব ভালোবাসে, তার থেকে হাজার গুণ এই মানুষটা পাশে।